রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড়। আজকে গল্পের পঞ্চম পর্ব। সেই দিন আষাঢ়ের নবীন মেঘে আকাশ আচ্ছন্ন, ঘরের মধ্যে অন্ধকার ঘনীভূত হইয়াছে বলিয়া চারু তাহার খোলা জানলার কাছে একান্ত ঝুঁকিয়া পড়িয়া কি একটা লিখিতেছে। অমল কখন নিঃশব্দ পদে পশ্চাদে আসিয়া দাঁড়াইল তাহা সে জানিতে পারিল না। বাদলার স্নিগ্ধ আলোকে চারু লিখিয়া গেল, অমল পড়িতে লাগিল। পাশে অমলেরই দুই একটা ছাপানো লেখা খোলা পড়িয়া আছে। চারুর কাছে সেইগুলি রচনার একমাত্র আদর্শ। তবে যে বলো, তুমি লিখতে পারো না? হঠাৎ অমলের কণ্ঠ শুনিয়া চারু অত্যন্ত চমকিয়া উঠিল। তাড়াতাড়ি খাতা লুকাইয়া ফেলিল। কহিল, তোমার ভারী অন্যায়। অমল কহিল, কি অন্যায় করেছি? চারু বলিল, নুইয়ে নুইয়ে দেখছিলে কেন? অমল বলিল, প্রকাশ্যে দেখতে পাইনি বলে। চারু তাহার লেখা ছিঁড়িয়া ফেলিবার উপক্রম করিল। অমল ফস করিয়া তাহার হাত হইতে খাতা কাড়িয়া লইল। চারু কহিল, তুমি যদি পড়ো তোমার সঙ্গে জন্মের মতো আড়ি। অমল কহিল, যদি পড়তে বারণ করো তাহলে তোমার সঙ্গে জন্মের মতো আড়ি। চারু বলিল, আমার মাথা খাও ঠাকুরপো, পড়ো না। অবশেষে চারুকে হার মানিতে হইল, কারণ অমলকে তাহার লেখা দেখাইবার জন্য মন ছটফট করিতেছিল। অথচ দেখাইবার বেলায় যে তাহার এত লজ্জা করিবে তাহা সে ভাবে নাই। অমল যখন অনেক অনুনয় করিয়া পড়িতে আরম্ভ করিল তখন লজ্জায় চারুর হাত পা বরফের মতো হিম হইয়া গেল। কহিল, আমি পান নিয়ে আসি গে বলিয়া তাড়াতাড়ি পাশের ঘরে পান সাজিবার উপলক্ষ করিয়া চলিয়া গেল। অমল পড়া সাঙ্গ করিয়া চারুকে গিয়া কহিল, চমৎকার হয়েছে। চারু পানে খয়ের দিতে ভুলিয়া কহিল, যাও, আর ঠাট্টা করতে হবে না, দাও আমার খাতা দাও। অমল কহিল, খাতা এখন দেব না, লেখাটা কপি করে নিয়ে কাগজে পাঠাবো। চারু কহিল, হ্যাঁ, কাগজে পাঠাবে বই কি, সে হবে না। চারু ভারী গোলমাল করিতে লাগিল। অমলও কিছুতে ছাড়িল না। সে যখন বারবার শপথ করিয়া কহিল কাগজে দিবার উপযুক্ত হইয়াছে, তখন চারু যেন নিতান্ত হতাশ হইয়া কহিল, তোমার সঙ্গে তো পেরে উঠবার জো নেই, যেটা ধরবে সে আর কিছুতেই ছাড়বে না। অমল কহিল, দাদাকে একবার দেখাতে হবে। শুনিয়া চারু পান সাজা ফেলিয়া আসন হইতে বেগে উঠিয়া পড়িল। খাতা কাড়িবার চেষ্টা করিয়া কহিল, না, তাকে শোনাতে পাবে না। তাকে যদি আমার লেখার কথা বলো তাহলে আমি আর এক অক্ষরও লিখব না। অমল কহিল, বৌঠান, তুমি ভারী ভুল বুঝছো। দাদা মুখে যাই বলুন, তোমার লেখা দেখলে খুব খুশি হবেন। চারু কহিল, তা হোক, আমার খুশিতে কাজ নেই। চারু প্রতিজ্ঞা করিয়া বসিয়াছিল সে লিখিবে, অমলকে আশ্চর্য করিয়া দিবে। মন্দার সহিত তাহার যে অনেক প্রভেদ এ কথা প্রমাণ না করিয়া সে ছাড়িবে না। এই কয়দিন বিস্তর লিখিয়া সে ছিঁড়িয়া ফেলিয়াছে। যাহা লিখিতে যায় তাহা নিতান্ত অমলের লেখার মতো হইয়া ওঠে। মিলাইতে গিয়া দেখে এক একটা অংশ অমলের রচনা হইতে প্রায় অবিকল উদ্ধৃত হইয়া আসিয়াছে। সেইগুলি ভালো, বাকিগুলা কাঁচা। দেখিলে অমল নিশ্চয়ই মনে মনে হাসিবে। ইহাই কল্পনা করিয়া চারু সে সকল লেখা কুটি কুটি করিয়া ছিঁড়িয়া পুকুরের মধ্যে ফলিয়া দিয়াছে, পাছে তাহার একটা খণ্ড দৈবাত অমলের হাতে আসিয়া পড়ে। প্রথমে সে লিখিয়াছিল শ্রাবণের মেঘ, মনে করিয়াছিল ভাবাশ্রু জলে অভিষিক্ত খুব একটা নতুন লেখা লিখিয়াছে। হঠাৎ চেতনা পাইয়া দেখিল জিনিসটা অমলের আষাঢ়ের চাঁদের এপিট ওপিট মাত্র। অমল লিখিয়াছে, ভাই চাঁদ,
তুমি মেঘের মধ্যে চোরের মতো লুকাইয়া বেড়াইতেছ কেন? চারু লিখিয়াছিল, সখী কাদম্বিনী হঠাৎ কোথা হইতে আসিয়া তোমার নীলাঞ্চলের তলে চাঁদকে চুরি করিয়া পলায়ন করিতেছ ইত্যাদি। কোনো মতেই অমলের গণ্ডি এড়াইতে না পারিয়া অবশেষে চারু রচনার বিষয় পরিবর্তন করিল। চাঁদ, মেঘ, শেফালি, বউ কথা কও এই সমস্ত ছাড়িয়া সে কালীতলা বলিয়া একটা লেখা লিখিল। তাহাদের গ্রামে ছায়ার অন্ধকার পুকুরটির ধারে কালী মন্দির ছিল। সেই মন্দিরটি লইয়া তাহার বাল্যকালের কল্পনা, ভয়, ঔৎসুক্য, সেই সম্বন্ধে তাহার বিচিত্র স্মৃতি, সেই জাগ্রত ঠাকুরানীর মাহাত্ম্য সম্বন্ধে গ্রামে চিরপ্রচলিত প্রাচীন গল্প, এই সমস্ত লইয়া সে একটি লেখা লিখিল। তাহার আরম্ভ ভাগ অমলের লেখার ছাদে কাব্যাড়ম্বরপূর্ণ হইয়াছিল, কিন্তু খানিকটা অগ্রসর হইতেই তাহার লেখা সহজেই সরল এবং পল্লীগ্রামে ভাষাভঙ্গি আবাসে পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল। এই লেখাটা অমল কাড়িয়া লইয়া পড়িল। তাহার মনে হইল গোড়ার দিকটা বেশ সরস হইয়াছে, কিন্তু কবিত্ব শেষ পর্যন্ত রক্ষিত হয় নাই। যাহা হোক, প্রথম রচনার পক্ষে লেখিকার উদ্যম প্রশংসনীয়। চারু কহিল, ঠাকুরপো, এসো আমরা একটা মাসিক কাগজ বের করি, কি বলো? অমল কহিল, অনেকগুলি রৌপ্য চক্র না হলে সেই কাগজ চলবে কি করে? চারু বলিল, আমাদের এই কাগজে কোনো খরচা নেই, ছাপা হবে না তো, হাতের অক্ষরে লিখব, তাতে তোমার আমার ছাড়া আর কারোর লেখা বেরোবে না, কাউকে পড়তে দেওয়া হবে না, কেবল 2 কপি করে বের হবে, একটি তোমার জন্যে, একটি আমার জন্যে। কিছুদিন পূর্বে হইলে অমল এই প্রস্তাবে মাতিয়া উঠিত, এখন গোপনতার উৎসাহ তাহার চলিয়া গেছে। এখন 10 জনকে উদ্দেশ্য না করিয়া কোনো রচনায় সে সুখ পায় না, তবু সাবেককালের ঠাট বজায় রাখিবার জন্য উৎসাহ প্রকাশ করিল। কহিল, সে বেশ মজা হবে। চারু কহিল, কিন্তু প্রতিজ্ঞা করতে হবে আমাদের কাগজ ছাড়া আর কোথাও তুমি লেখা বার করতে পারবে না। অমল বলিল, তাহলে সম্পাদকেরা যে মেরেই ফেলবে। চারু কহিল, আর আমার হাতে বুঝি মারের অস্ত্র নেই? সেই রূপ কথা হইল। 2 সম্পাদক, 2 লেখক এবং 2 পাঠকে মিলিয়া কমিটি বসিল। অমল কহিল, কাগজের নাম দেয়া যাক চারুপাঠ। চারু কহিল, না, এর নাম অমলা। এই নতুন বন্দোবস্তে চারু মাঝের কয়দিনে দুঃখ বিরক্তি ভুলিয়া গেল। তাহাদের মাসিক পত্রটিতে তো মন্দার প্রবেশ করিবার কোনো পথ নাই, এবং বাহিরের লোকেরও প্রবেশের দ্বার রুদ্ধ। ভূপতি একদিন আসিয়া কহিল, চারু, তুমি যে লেখিকা হয়ে উঠবে, পূর্বে এমন তো কোনো কথা ছিল না। চারু চমকিয়া লাল হইয়া উঠিয়া কহিল, আমি লেখিকা? কে বললে তোমাকে? কক্ষনো না। ভূপতি কহিল, বামাল শুদ্ধ গ্রেপ্তার, প্রমাণ হাতে হাতে, বলিয়া ভূপতি একখণ্ড সররূহ বাহির করিল। চারু দেখিল যে সকল লেখা সে তাহাদের গুপ্ত সম্পত্তি মনে করিয়া নিজেদের হস্তলিখিত মাসিক পত্রে সঞ্চয় করিয়া রাখিয়াছিল, তাহাই লেখক লেখিকার নাম শুদ্ধ সররূহে প্রকাশ হইয়াছে। কে যেন তাহার খাঁচার বড় সাদের পোষা পাখিগুলিকে দ্বার খুলিয়া উড়াইয়া দিয়াছে, এমনই তাহার মনে হইল। ভূপতির নিকটে ধরা পড়িবার লজ্জা ভুলিয়া গিয়া বিশ্বাসঘাতী অমলের উপর তাহার মনে মনে অত্যন্ত রাগ হইতে লাগিল। আর এইটে দেখো দেখি, বলিয়া বিশ্ববন্ধু খবরের কাগজ খুলিয়া ভূপতি চারুর সম্মুখে ধরিল। তাহাতে হাল বাংলা লেখার ঢং বলিয়া একটা প্রবন্ধ বাহির হইয়াছে। চারু হাত দিয়া ঠেলিয়া দিয়া কহিল, এ পড়ে আমি কি করব? তখন অমলের উপর অভিমানে আর কোনো দিকে সে মন দিতে পারিতেছিল না। ভূপতি জোর করিয়া কহিল, একবার পড়ে দেখোই না। চারু অগত্যা চোখ বুলাইয়া গেল।
আধুনিক কোনো কোনো লেখক শ্রেণীর ভাবাড়ম্বরে পূর্ণ গদ্য লেখকে গালি দিয়া লেখক খুব কড়া প্রবন্ধ লিখিয়াছে। তাহার মধ্যে অমল এবং মন্মথ দত্তর লেখার ধারাকে সমালোচক তীব্র উপহাস করিয়াছে এবং তাহারই সঙ্গে তুলনা করিয়া নবীনা লেখিকা শ্রীমতী চারুবালার ভাষার অকৃত্রিম সরলতা, অনায়াস সরসতা এবং চিত্ররচনা নৈপুণ্যের বহুল প্রশংসা করিয়াছে। লিখিয়াছে, এইরূপ রচনা প্রণালীর অনুকরণ করিয়া সফলতা লাভ করিলে তবেই অমল কোম্পানির নিস্তার, নচেৎ তাহারা সম্পূর্ণ ফেল করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। ভূপতি হাসিয়া কহিল, একেই বলে গুরুমারা বিদ্যে। চারু তাহার লেখার এই প্রথম প্রশংসায় একবার খুশি হইতে গিয়া তৎক্ষণাৎ পীড়িত হইতে লাগিল। তাহার মনে যেন কোনো মতেই খুশি হইতে চাহিল না। প্রশংসার লোভনীয় সুধাপাত্র মুখের কাজ পর্যন্ত আসিতেই ঠেলিয়া ফেলিয়া দিতে লাগিল। সে বুঝিতে পারিল তাহার লেখা কাগজে ছাপাইয়া অমল হঠাৎ তাহাকে বিস্মিত করিয়া দিবার সংকল্প করিয়াছিল। অবশেষে ছাপা হইলে পর স্থির করিয়াছিল, কোনো একটা কাগজে প্রশংসাপূর্ণ সমালোচনা বাহির হইলে দুইটা একসঙ্গে দেখাইয়া চারুর রোষশান্তি ও উৎসাহ বিধান করিবে। যখন প্রশংসা বাহির হইল তখন অমল কেন আগ্রহের সহিত তাহাকে দেখাইতে আসিল না। এই সমালোচনায় অমল আঘাত পাইয়াছে এবং চারুকে দেখাইতে চাহে না বলিয়াই এই কাগজগুলি সে একেবারে রোপণ করিয়া গেছে। চারু আরামের জন্য অতি নিভৃতে যে একটি ক্ষুদ্র সাহিত্যনীর রচনা করিতেছিল, হঠাৎ প্রশংসার শিলাবৃষ্টির একটা বড় রকমের শিলা আসিয়া সেটাকে একেবারে স্খলিত করিবার জো করিল। চারুর ইহা একেবারেই ভালো লাগিল না। ভূপতি চলিয়া গেলে চারু তাহার শোবার ঘরের খাটে চুপ করিয়া বসিয়া রহিল। সম্মুখে সররুহ এবং বিশ্ববন্ধু খোলা পড়িয়া আছে। খাতা হাতে অমল চারুকে সহসা চকিত করিয়া দিবার জন্য পশ্চাৎ হইতে নিঃশব্দ পদে প্রবেশ করিল। কাছে আসিয়া দেখিল বিশ্ববন্ধুর সমালোচনা খুলিয়া চারু নিমগ্ন চিত্তে বসিয়া আছে। পুনরায় নিঃশব্দ পদে অমল বাহির হইয়া গেল। আমাকে গালি দিয়া চারুর লেখাকে প্রশংসা করিয়াছে বলিয়া আনন্দে চারুর আর চৈতন্য নাই। মুহূর্তের মধ্যে তাহার সমস্ত চিত্ত যেন তিক্তসাৎ হইয়া উঠিল। চারু যে মূর্খের সমালোচনা পড়িয়া নিজেকে আপন গুরুর চেয়ে মস্ত মনে করিয়াছে, ইহা নিশ্চয় স্থির করিয়া অমল চারুর উপর ভারী রাগ করিল। চারুর উচিত ছিল কাগজখানা টুকরো টুকরো করিয়া ছিঁড়িয়া আগুনে ছাই করিয়া পুড়াইয়া ফেলা। চারুর উপর রাগ করিয়া অমল মন্দার ঘরে দাঁড়ে দাঁড়াইয়া সশব্দে ডাকিল, মন্দা বৌঠান। মন্দা কইল, এসো ভাই এসো, না চাইতেই যে দেখা পেলুম, আজ আমার কি ভাগ্যি। অমল কহিল, আমার নতুন লেখা দু একটা শুনবে? মন্দা কহিল, কতদিন থেকে শুনবো শুনবো করে আশা দিয়ে রেখেছ, কিন্তু শোনাও না তো। কাজ নেই ভাই, আবার কে কোন দিক থেকে রাগ করে বসলে তুমিই বিপদে পড়বে, আমার কি? অমল কিছু তীব্র স্বরে কহিল, রাগ করবেন কে? কেনই বা রাগ করবেন? আচ্ছা, সে দেখা যাবে, তুমি এখন শোনোই তো। মন্দা যেন অত্যন্ত আগ্রহে তাড়াতাড়ি সংযত হইয়া বসিল। অমল সুর করিয়া সমারোহের সহিত পড়িতে আরম্ভ করিল। অমলের লেখা মন্দার পক্ষে নিতান্তই বিদেশী। তাহার মধ্যে কোথাও সে কোনো কিনারা দেখিতে পায় না। সেই জন্যে সমস্ত মুখে আনন্দের হাসি আনিয়া অতিরিক্ত ব্যগ্রতার ভাবে সে শুনিতে লাগিল। উৎসাহে অমলের কণ্ঠ উত্তরোত্তর উচ্চ হইয়া উঠিল। সে পড়িতেছিল, অভিমন্যু যেমন গর্ভবাসকালে কেবল উজ্জ প্রবেশ করিতে শিখিয়াছিল, উজ্জ হইতে নির্গমন শেখে নাই, নদীর স্রোত সেইরূপ গিরিদড়ির পাষাণ জঠরের মধ্যে থাকিয়া
কেবল সম্মুখেই চলিতে শিখিয়াছিল, পশ্চাতে ফিরিতে শেখে নাই। হায় নদীর স্রোত, হায় যৌবন, হায় কাল, হায় সংসার, তোমরা কেবল সম্মুখেই চলিতে পারো। যে পথে স্মৃতির স্বর্ণমণ্ডিত উপলখণ্ড ছড়াইয়া আসো, সে পথে আর কোনোদিন ফিরিয়া যাও না। মানুষের মনই কেবল পশ্চাতের দিকে চায়, অনন্ত জগৎ সংসার সেদিকে ফিরিয়াও তাকায় না। এমন সময় মন্দা দ্বারের কাছে একটি ছায়া পড়িল। সে ছায়া মন্দা দেখিতে পাইল, কিন্তু যেন দেখে নাই এইরূপ ভান করিয়া অনিমেষ দৃষ্টিতে অমলের মুখের দিকে চাহিয়া নিবিড় মনোযোগের সহিত পড়া শুনিতে লাগিল। ছায়া তৎক্ষণাৎ সরিয়া গেল। চারু অপেক্ষা করিয়াছিল অমল আসিলেই তাহার সম্মুখে বিশ্ববন্ধু কাগজটিকে যথোচিত লাঞ্ছিত করিবে এবং প্রতিজ্ঞাভঙ্গ করিয়া তাহাদের লেখা মাসিক পত্রে বাহির করিয়াছে বলিয়া অমলকেও ভর্ৎসনা করিবে। অমলের আসিবার সময় উত্তীর্ণ হইয়া গেল, তবু তাহার দেখা নাই। চারু একটা লেখা ঠিক করিয়া রাখিয়াছে, অমলকে শুনাইবার ইচ্ছে, তাহাও পড়িয়া আছে। এমন সময় কোথা হইতে অমলের কণ্ঠস্বর শোনা যায়। এ যেন মন্দার ঘরে। শরবৃদ্ধের মতো সে উঠিয়া পড়িল। পায়ের শব্দ না করিয়া সে দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। অমল যে লেখা মন্দাকে শুনাইতেছে, এখনো চারু তাহা শোনে নাই। অমল পড়িতেছিল, মানুষের মনই কেবল পশ্চাতের দিকে চায়, অনন্ত জগৎ সংসার সেদিকে ফিরিয়াও তাকায় না। চারু যেমন নিঃশব্দে আসিয়াছিল, তেমন নিঃশব্দে আর ফিরিয়া যাইতে পারিল না। আজ পরে পরে দুই তিনটা আঘাতেই তাহাকে একেবারে ধৈর্যচ্যুত করিয়া দিল। মন্দা যে এক বর্ণ বুঝিতেছে না এবং অমল যে নিতান্ত নির্বোধ মূঢ়ের মতো তাহাকে পড়িয়া শুনাইয়া তৃপ্তি লাভ করিতেছে, একথা তাহার চিৎকার করিয়া বলিয়া আসিতে ইচ্ছা করিল, কিন্তু না বলিয়া সক্রোধ পদশব্দে তাহা প্রচার করিয়া আসিল। শয়ন গৃহে প্রবেশ করিয়া চারু দ্বার সশব্দে বন্ধ করিল। অমল ক্ষণকালের জন্য পড়ায় ক্ষান্ত দিল। মন্দা হাসিয়া চারুর উদ্দেশ্যে ইঙ্গিত করিল। অমল মনে মনে কহিল, বৌঠানের এ কি দৌরাত্ম্য! তিনি কি ঠিক করিয়া রাখিয়াছেন আমি তাহারই কৃতদাস? তাহাকে ছাড়া আর কাহাকেও পড়া শুনাইতে পারিব না? এ যে ভয়ানক জুলুম! এই ভাবিয়া সে আরো উচ্চস্বরে মন্দাকে পড়িয়া শুনাইতে লাগিল। পড়া হইয়া গেলে চারুর ঘরের সম্মুখ দিয়া সে বাহিরে চলিয়া গেল। একবার চাহিয়া দেখিল, ঘরের দ্বার রুদ্ধ। চারু পদশব্দে বুঝিল অমল তাহার ঘরের সম্মুখ দিয়া চলিয়া গেল, একবারও থামিল না। রাগে ক্ষোভে তাহার কান্না আসিল না। নিজের নতুন লেখা খাতাখানি বাহির করিয়া তাহার প্রত্যেক পাতা বসিয়া বসিয়া টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া স্তূপাকার করিল। হায়, কি কুক্ষণে সমস্ত লেখালেখি আরম্ভ হইয়াছিল! আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।